নমস্কার। খবরদার কথা নয়, নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের সমস্ত দল যারা প্রতিদ্বন্দ্বী, দুটো দলই এনডিএ এবং ইন্ডিয়া মঞ্চ, প্রত্যেকেই ব্যাপক প্রচার শুরু করেছেন। সরব প্রচার পশ্চিমের জন্য শেষ হয়ে যাবে আগামীকাল। রাজ্যে সেই সময়ে প্রচার করতে আসছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, এবং গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করে গিয়েছেন। আজকে কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী, সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বড়রাও এখানে প্রচার করে গিয়েছেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যের দুটো আসনই সাংঘাতিক রকমের গুরুত্ব পেয়ে গিয়েছে। শুধুমাত্র ত্রিপুরার দুটো আসন কেন বলবো, 543টা আসনই গুরুত্বপূর্ণ। আরও বেশি করে গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কাছে যা খবর, 451 থেকে 54টি আসনে একের বিরুদ্ধে এক এই প্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সম্ভবত ভারতবর্ষের লোকসভা নির্বাচনের যা ইতিহাস, তাতে এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু দুঃখ প্রকাশ করে নিই। আমরা এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে, নির্বাচনের অনুষ্ঠানে অনবধানবশত 14 লোকসভা বলেছি, এবার আসলে এটা 18 লোকসভা। এই অনবধানবশত ত্রুটির জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যে আপনারা জানলে অবাক হবেন বা বিস্মিতও হবেন, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে ভারতবর্ষ বেকারির হারে শীর্ষস্থান দখল করেছে, এবং ভারত থেকেও এগিয়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভুটান, চীন তো বটেই। এবং এই মুহূর্তে চীন ভারত থেকে 13.2% কম বেকারের যা হিসেব, অর্থাৎ আমরা 23.22% যদি হয়ে থাকে, তাহলে চীনের এই মুহূর্তে বেকারের শতকরা হিসাব 10%-এরও কম। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক নানা রকম কথা বলছেন। বিশ্বব্যাংকের আমরা যে তথ্যটা দিয়েছি, এটা কিন্তু বিশ্বব্যাংকের দেওয়া তথ্য। এই যে বিষয়টা এই মুহূর্তে ভারতবর্ষের যে ইলেকট্রাল বন্ডের পাশাপাশি এই বেকারিত্ব সমস্যা এবারে নির্বাচনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই কারণে যে এই বেকারিত্বর জ্বালা নানাভাবে ভারতবর্ষের অর্থনীতিকে প্রভাবিত করছে, সেই নিয়েই আজকে কথা বলবো। অল্প সময়ের জন্য আমরা সময় করতে পেরেছি তার সঙ্গে। শ্রী পুরুষোত্তম রায় বর্মন, মানবাধিকার কর্মী, আমার বাঁ দিকে বসেছেন। পুরুষোত্তমদা, এই মুহূর্তে ভারতবর্ষের এই নির্বাচনের প্রাক্কালে বিশ্বব্যাংকও বলেছে যে এই ভারতবর্ষের এই জনবহুল অবস্থার ভেতরে একটা সুযোগ থাকা সত্ত্বেও বেকারত্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কারণ এই পরিমাণ বেকারত্ব ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে থাকেনি। এখান থেকে বেরিয়ে আসার এই পথ কি, আর কেন এটা হলো? অভূতপূর্ব বেকারি সারা দেশ জুড়ে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমাদের দেশে জনসংখ্যাগত সুবিধা, অর্থাৎ পপুলেশন ডিভিডেন্ড, আমাদের দেশের জনসংখ্যাটা বিরাট অংশই যুব সম্প্রদায়। এই ডিভিডেন্ড আমরা নিতে পারছি না, কারণ দেশে আপনি যেটা বললেন, এটা শুধু পরিসংখ্যানের প্রশ্ন নয়, এটা তো বাস্তব অভিজ্ঞতা, বাস্তব ঘটনা যে ভয়ঙ্কর বেকারি, ভয়ঙ্কর। গত 50 বছরে এই ধরনের বেকারি, এত তীব্র বেকারি আমাদের দেশে কখনো দেখা যায়নি। এইটা যে বেকারি, যেটা উদ্বেগের বিষয়, এবং এই দেশের মানুষ বেকারি নিয়ে উদ্বিগ্ন, এবং বিশেষত যুব সম্প্রদায়, শিক্ষিত অর্ধশিক্ষিত যুব সম্প্রদায়, তারা যে কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন, এটা তো বাস্তব সত্য একদম। এবং সেটা স্পষ্ট হয়ে গেছে। আমরা দেখলাম 3-4 দিন পূর্বে সারা দেশভিত্তিক একটা জনমত সমীক্ষা, যে জনমত সমীক্ষা সংগঠিত করেছিল সিডিএসসি এবং লোকনীতি, তারা একটি বিখ্যাত
জনমত সমীক্ষক সংস্থা, তারা যে জনমত সমীক্ষা প্রকাশ করেছে, সেই জনমত সমীক্ষার অত্যন্ত উল্লেখযোগ্য এবং প্রণিধানযোগ্য বিষয় হলো প্রায় 4,000 উত্তরদাতা সারা দেশে বিভিন্ন অংশের। 4,000 উত্তরদাতার মধ্যে 62% বলেছেন যে বেকারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়, অর্থাৎ তারা বেকারি নিয়ে দে আর ভেরি মাচ কনসার্ন। একদম এটা এবং মূল্যবৃদ্ধি নিয়েও বলেছেন, করাপশন নিয়ে বলেছেন, কিন্তু বেকারি নিয়ে অত্যন্ত কনসার্ন তারা। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশের এই আসন্ন নির্বাচন, যে নির্বাচন প্রথম পর্ব আগামী 19শে এপ্রিল, এখন থেকে প্রায় 50-60 ঘন্টা পর, সেই নির্বাচনের প্রাক্কালে শাসক দলের তরফ থেকে কিন্তু এই প্রশ্নে মুখে কুলুপ আটা হয়েছে। তারা কিন্তু নির্বাচন লড়ছেন অতীত এবং বর্তমান, ভবিষ্যৎ নিয়ে। বর্তমান নিয়ে কোনো কথা বলছেন না। তারা বিকশিত ভারতবর্ষের স্বপ্ন দেখাচ্ছেন, বিকশিত ভারতবর্ষের স্বপ্ন ফেরি করছেন। অতীতের তথাকথিত অন্যায় সংখ্যাগুরুদের বিরুদ্ধে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ এর ভিত্তিতে, এছাড়া তারা কিন্তু বর্তমান নিয়ে তাদের সরকারের কাজকর্মের নিরিখে ভোট চাইতে পারছেন না। এবং বেকারির প্রশ্নে যেটা আমি বলবো, এই নির্বাচনের প্রাক্কালে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ, আমাদের নিশ্চয়ই স্মরণ আছে 2014 নির্বাচনের পূর্বে কিংবা 2019-এর নির্বাচনের সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আমাদের কাছে বলা হয়েছিল যে দেশবাসীর কাছে যে প্রতি বছর 2 কোটি চাকরির সংস্থান করা হবে। শুধু তাই নয়, আমরা যদি ত্রিপুরা রাজ্যের প্রেক্ষাপটে দেখি, ত্রিপুরা রাজ্যে 18 বিধানসভা নির্বাচনে উঠবে, মিস কলে চাকরির কথাও চালু হয়েছিল, মিস কল করলে চাকরি পাওয়া যাবে। এখন চাকরির বাজারটা কি, ত্রিপুরার প্রসঙ্গে ঢোকার পূর্বে আমি একটু সারা দেশের কথা বলতে চাই। 2 কোটি চাকরির প্রতি বছর সৃষ্টি হবে বলা হয়েছিল। এখন সরকারি পরিসংখ্যান, বিশ্বব্যাংকের পরিসংখ্যান, যেগুলো নিয়ে বিতর্ক নেই, সেই পরিসংখ্যান অনুযায়ী 2016-17 সনে সারা দেশে কৃষি, শিল্পে, সেবা ক্ষেত্রে, সংগঠিত অসংগঠিত সমস্ত কিছু মিলিয়ে সারা দেশে নিযুক্তদের সংখ্যা ছিল, যারা কাজকর্মে নিযুক্ত ছিলেন যে কোনো কাজে, তাদের সংখ্যা ছিল 41,17,00,000 2016-17 সনে। সেই সংখ্যাটা 2021-22 সনে সেই সংখ্যা দাঁড়িয়েছে 40,57,00,000। অর্থাৎ এই যে 2016-17, 2021-22 এই বছরে 70 লক্ষ কাজ হারিয়ে গেছে। অর্থাৎ কর্মরত মানুষদের সংখ্যা কমে যাচ্ছে, কারণ কাজ নেই। পাশাপাশি আরেকটা তথ্য হলো, প্রতি বছর কাজের বাজারে নতুন করে আসছেন 80 লক্ষ মানুষ। তাহলে তো বেকার সমস্যাটা কত তীব্র বোঝা যাচ্ছে। এবং এই যে উচ্চশিক্ষিত স্নাতকোত্তর কিংবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের মধ্যে বেকারি প্রচণ্ড তীব্র। এবং আজকে আমাদের দেশে বেকারির তীব্রতা কতটা, দেশে কাজ নেই, আমাদের দেশের যুবকরা কোথায় যাচ্ছেন? আমাদের দেশের যুবকরা কাজের খোঁজে দেশের বাইরে গিয়ে ভাড়াটে শূন্য হিসাবে, কোনোরকম সামরিক প্রশিক্ষণ ছাড়া ভাড়াটে শূন্য হিসাবে কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন, তাদের ডেড বডি দেশে ফিরে আসছে। এই হচ্ছে দেশের অবস্থা। কম্বোডিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়ার কৃতদাসের মতো কম্বোডিয়াতে, এটা কাগজে বেরিয়েছে, কম্বোডিয়াতে বর্তমানে প্রায় 5,000 ভারতীয় যুবক যারা ডাটা এন্ট্রি অপারেটর কাজ করেন, তাদেরকে কম্বোডিয়াতে এজেন্টরা কাজের সন্ধান দেখিয়ে নিয়ে গিয়েছিল। কারণ তারা যেতে বাধ্য হয়েছিল, দেশে কাজ নেই। এজেন্টদের টাকা দিয়ে, প্রচুর পরিমাণ টাকা দিয়ে তারা গিয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে প্রতি মাসে কমপক্ষে $9,000 মাসিক রোজগার হবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলো মাসিক রোজগার $5,000, $4,000। এবং শুধু তাই নয়, তাদেরকে ব্যবহার করা হচ্ছে অর্গানাইজ সাইবার ক্রাইমে। এই যুবকদের যারা প্রতিবাদ করছেন, বিদ্রোহ করছেন, তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ 5,000 ভারতীয় যুবককে কম্বোডিয়াতে নিয়ে গিয়ে আপনার সাইবার ক্রাইমে ব্যবহার করা হচ্ছে। এবং এটা কিন্তু ভারত সরকারও এখন পরিস্থিতির চাপ এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে কম্বোডিয়া সরকার, ভিয়েতনাম সরকারের সাথে কথা বলে তাদেরকে মুক্ত করার চেষ্টা করছে। অনেকে মুক্তিবন্দি ছুটে এসছেন। এটা ঘটনা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার সৈন্যবাহিনীতে ভারতীয় যুবকদের কাটানো হচ্ছে।
এই ভারতীয় যুবক শিক্ষিত অশিক্ষিত যুবক, উচ্চশিক্ষিত আছেন, দেশে কাজ নেই, তারা মরিয়া হয়ে যাচ্ছেন। বলা হচ্ছে রাশিয়া থেকে তাদেরকে অসামরিক কাজে নিয়োগ করা হবে, কিন্তু রাশিয়াতে পৌঁছার পরে সেই যুবকদের 1 সপ্তাহ 2 সপ্তাহের ট্রেনিং দিয়ে ইউক্রেন সীমান্তে রুশ সেনাবাহিনীর পোশাক পরে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে এবং না গেলে অত্যাচার করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে আনারি, মানে ঢালনায় তরোয়াল নিধিরাম সর্দার, তাদের কোনো অভিজ্ঞতাই নেই, তারা তো যুদ্ধ করার জন্য তৈরি না, প্রশিক্ষণ নেই। তারা বিদেশের মাটিতে ভাড়াটে সৈন্য হিসাবে যুদ্ধ করতে গিয়ে প্রাণ যাচ্ছেন, ডেড বডি ফিরিয়ে আনছে বিদেশ পর্যন্ত। তারপর আপনার দেখুন গাজা ভূখণ্ড, ইসরায়েল তো গাজার উপর প্যালেস্তাইনের উপর ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত করছে, অন্যদিকে অর্থনৈতিক অবরোধ জারি করছে। ইসরায়েলে দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক প্রচণ্ড অভাব। প্যালেস্তাইনের হাজার হাজার শ্রমিক ইসরায়েলে কাজ করতো, ইসরায়েল তাদেরকে বহিষ্কার করেছে। এখন ইসরায়েলে কাজের সংকট, এবং ইসরায়েলে কিন্তু ইসরায়েলেতে ইসরায়েলে না যাওয়ার জন্য আমাদের বিদেশ মন্ত্রক অ্যাডভাইসারি আছে, বলেছে যে ইসরায়েলে যাবেন না, নিরাপদ না। কিন্তু ইসরায়েলের সস্তা শ্রমিক এই বিপজ্জনক যুদ্ধর পরিস্থিতিতে ভারতীয়দের পাঠানো হচ্ছে দলে দলে, এবং ভারত সরকার ইসরায়েল সরকারের সাথে কথাবার্তা বলে এই শ্রমিকদের পাঠাচ্ছেন, ভারতীয় যুবকদের পাঠাচ্ছেন। ইতিমধ্যে আবার ইরান ইসরায়েলের পরিস্থিতি অত্যন্ত বিপন্ন, সংকটাপন্ন হয়ে পড়েছে। আপনার ইরান ইসরায়েলে যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং ভারতের বিদেশ মন্ত্রক বলছে ইরান এবং ইসরায়েলে মধ্যপ্রাচ্যে যাওয়া যাবে না। তাহলে ভারতীয় যুবকদের কেন এখানে কামানের খোরাক করে পাঠানো হচ্ছে, এবং ভারতীয় যুবকরা যেতে বাধ্য হচ্ছেন কারণ দেশে কোনো কাজ নেই। এটা যে এই যে ন্যাশনালিটি চেঞ্জ হচ্ছে, এটাও কি একটা কারণ? কোনটা? ভারতবর্ষে দেখা যাচ্ছে, তথ্য থেকে দেখা যাচ্ছে যে 2021 সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। ভারতীয় নাগরিকত্ব 2021 সালের হিসেবে, মানে ভারত সরকারের হিসেব, পার্লামেন্টের হিসেব, সেটা হচ্ছে 21,597। আরেকটা আছে, আমি কালকে একটা হিসাব দেখলাম, 2022 সনে সর্বোচ্চ মাত্রায় ভারতীয় আমাদের দেশের নাগরিকত্ব প্রত্যাহার করে বিদেশে চলে গেছেন, এই সংখ্যাটা কমপক্ষে 2.5 লক্ষ। হ্যাঁ, আমরা যদি সরকারিভাবে যে এটা দিয়েছি, এটা সরকারি হিসাব। 2021 সালে কানাডায় 21,597, ব্রিটেনে 14,637। এই তথ্যগুলি প্রকাশ করে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলেছেন, প্রায় যে গত কয়েক বছরের ভেতরেই প্রায় 2.5 লক্ষাধিক মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছে। এটা তো আমাদের দেশের নাগরিকত্ব ছাড়ছেন অনেক কারণে, এর মধ্যে একটা কারণ দেশের অবস্থা ভালো নয়, বিদ্বেষের আবহাওয়া, এখানে কাজের সুযোগ নেই, এর জন্য রেকর্ড সংখ্যক মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। যারা বিকশিত ভারতবর্ষের গল্প তৈরি করছে, নির্বাচনের মুখে বর্তমান নিয়ে কোনো কথা বলছে না, বিকশিত ভারত 2047-এ ভারত জগৎগুরু হবে, এই ছবি বাজারে বিক্রি করার চেষ্টা করছে, তারা তো ভারতের ছবি সারা জগতে, সারা পৃথিবীতে বিবরণ হয়ে পড়ছে। এটা আমি অন্য প্রসঙ্গে যাব, কিন্তু কাজের প্রশ্নে আপনি দেখুন আর একটা হিসাব আছে, এনজিরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্রামীণ, মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনা আইন, সেই আইন অনুযায়ী গ্রামীণ কাজ দেওয়া বাধ্যতামূলক, এটা ইউপিএ আমলে করা হয়েছিল। এই যে এনজিরেগাতে 2014-15 সনে 5,08,00,000 মানুষ এনজিরেগাতে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিল, হ্যাঁ, 2014-15। আর 2022-23 সনে এই সংখ্যাটা বেড়ে গেছে 9 কোটি। অর্থাৎ কাজ নেই, যেখানে খুশি সেখানে। এই কারণে মানুষ দলে দলে, মানুষ শহরে কাজ নেই, এনজিরেগাতে কাজের জন্য নাম নথিভুক্ত করছে। আগে 2014-15 সনে ছিল 5,80,00,000, আর এটা 2022-23 সনে দাঁড়িয়েছে 8,80,00,000। সংখ্যাটা বাড়ছে, এবং তারপরেও এনজিরেগা কিন্তু বরাদ্দ কমে আসছে, বছরে 30 দিনও কাজ দিচ্ছে না সরকার। কাজের কোনো সুযোগ নেই। আপনার পাবলিক সেক্টরে 2014-15-তে পাবলিক সেক্টরে মোট কর্মরতদের সংখ্যা ছিল 13 লক্ষের মতো, এখন সেই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে কত, 10 লক্ষর কাছাকাছি। কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় কয়েক লক্ষ পদ খালি, তো কাজ নেই, তো রেলেই তো 3 লাখ, কয়েক লক্ষ পদ। এখন দেখুন, এখন সরকার থেকে কি বলা হচ্ছে, বিজেপি দলের তরফ থেকে তারা কিছু পরিসংখ্যান নিয়ে বাজারে আসছে। তারা কি বলছে, তারা বলবে যে না, কে বলছে কাজ নেই, আমরা তো মুদ্রা যোজনা ঋণ দিয়েছি,
4 কোটি মানুষকে 2022-23 সনে 4 কোটি মানুষকে মুদ্রা যোজনা ঋণ দিয়ে, আমরা মেনে নিলাম 4 কোটি মানুষ মুদ্রা যোজনা ঋণ পেয়েছে। কত আপনার 22 লক্ষ কোটি টাকা মুদ্রা যোজনা ঋণে ব্যয় করা হয়েছে। এই 22 লক্ষ কোটি টাকা যদি আমরা 4 কোটি 2 লক্ষ দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে মাথাপিছু মানুষ ব্যক্তি প্রত্যেকে মাথাপিছু 56,000 টাকা ঋণ পেয়েছে। তো 56,000 টাকা ঋণ দিয়ে ফেরতযোগ্য কিন্তু, আচ্ছা 56,000 টাকা ঋণ দিয়ে কোনো ব্যবসা হয়? তাহলে তারা বিজেপি কিংবা RSS কিংবা তাদের যারা পোষা কলমজীবী কিংবা প্রবক্তারা, তারা বলবেন গড় করে মুদ্রা যোজনায় আমরা 4 কোটি মানুষের ঋণ দিয়েছি। যদি ধরিও নেই এই সংখ্যাটার মধ্যে জল নেই, সবটাই দুধ, তাহলে তো তোমাদের হিসাব অনুযায়ী তোমরা যদি 28 কোটি টাকা 28 লক্ষ কোটি টাকা ঋণ দাও, তাহলে মাথা পিছু কত হয়? মাথা পিছু 56,000 কোটি, 56,000 টাকা। তো 56,000 টাকাতে কি কাজ পেলো? কোনো কাজ পেয়েছে কি? কোথায় কাজ? না, কাজ তো নেই। এবং কাজ নেই বলেই আমাদের দেশের যুবকরা বাইরে যেতে বাধ্য হচ্ছে। গ্রামে কাজ নেই বলে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। প্রশান্ত আইএলও একটা রিপোর্ট বার করেছে, তাদের ওই এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024। এখানে ওরা উল্লেখ করছেন যে কর্মসংস্থানের পরিকল্পনায় দেশের মানে ভারত সরকার গুরুত্ব দেয়নি, যেখানে দেখা যাচ্ছে যে যুব সম্প্রদায় প্রায় 83% বেকার, যুবক সম্প্রদায়। এটা তো ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই বাকি 17% ভিতরে সব হচ্ছে আপনার মানে অসংগঠিত ক্ষেত্রে, স্বল্প বেতন হলো আমাদের শ্রমশক্তির প্রায় 92-93 ভাগ অসংগঠিত ক্ষেত্রে। অসংগঠিত ক্ষেত্রে যতটুকু কাজ আছে সেই কাজের তো কোনো নিশ্চয়তা নেই। সেখানে ঠিকা শ্রমিক, চুক্তি শ্রমিক, কন্ট্রাক্ট সিস্টেম, স্থায়ী কাজ, স্বল্প মজুরি, স্থায়ী কাজ, যে কাজের জন্য কাজের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা আছে, যে কাজে নিশ্চয়তা আছে, যে কাজে অধিকার আছে, সেই স্থায়ী কাজ তো নেই। যতটুকু কাজ আছে সেটাও সবটা হচ্ছে চুক্তি ভিত্তিক কাজ এবং আপনার ঠিকা শ্রমিক কাজ। এদের তো হায়ার অ্যান্ড ফায়ার, এদের কোনো নিশ্চয়তা নেই, দাবি জানানোর সুযোগ নেই। আর যখন এত তীব্র বেকারি এত তীব্র, কাজের সুযোগ এত সংকুচিত, তখন কিন্তু সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দর কষাকষির সুযোগ কমে যায়। এর ফলে প্রকৃত মজুরি কমে যাচ্ছে, মূল্য বৃদ্ধির সাথে মজুরি বৃদ্ধি তাল মেলাতে পারছে না। কারণ সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের যে অধিকারের জন্য লড়াই করার জোরটা নেই। তো তুমি যদি কাজ না করো তোমাকে বিদায় করে দেবো, আদালত তোমাকে সুরক্ষা দেবে না, কোর্ট সরকার তোমাকে সুরক্ষা দেবে না, বাইরে হাজার হাজার অপেক্ষায় রয়েছে, তাদের থেকে ডেকে নিয়ে আসবে। এই সুযোগটাকে তৈরি করেছে সরকারের আর্থিক নীতি, সরকারের শ্রমনীতি, সরকারের পরিকল্পনাবিহীন অবস্থা এর জন্য দায়ী। ঠিক। প্রসঙ্গক্রমে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে এই যে বেকারিত্বের হারের কথা যেটা পুরুষোত্তমদা উল্লেখ করলেন, প্রায় 83%-এর কথা, 2000 সালে উচ্চশিক্ষিত অংশে বেকারিত্বের হার ছিল 35.2%, এবং সর্বশেষ 2022 সালে সরকারিভাবে যে হিসাব বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে সেই পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে 67.9%। অর্থাৎ এই যে 83% কথা আমরা বললাম, এর ভেতরে উচ্চশিক্ষিতের হারটার অবস্থাটা বুঝে দেখুন। প্রশ্ন এই যে বিষয়টা টোটাল ভারতবর্ষের যে বর্তমান অর্থনীতিতে একটা কি এই কর্মহীনতাটাই কি একটা আয় বৈষম্যের সৃষ্টি করছে? অবশ্যই আমাদের দেশে কর্মহীনতা আয় বৈষম্যের সৃষ্টি করছে। একটা বিরাট সংখ্যক মানুষের জীবন জীবিকা অত্যন্ত অনিশ্চিত, এবং এটা তো সৃষ্টি করছে। আমি আরেকটা কথা বলি, স্বাধীনতার পূর্বে আমাদের দেশের মানুষকে জোর করে ব্রিটিশ সেনাবাহিনীতে নেওয়া হতো। আমাদের কৃষক ঘরের সন্তানদের ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় বাধ্য হয়েছে গ্রামে দুর্ভিক্ষ, কৃষি বিপর্যয়, এই সমস্ত কারণে। আর অন্যটা হলো অনেক ক্ষেত্রে জোর করে তাদেরকে বিদেশে ব্রিটিশ সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিদেশের রণাঙ্গনে, ট্রেঞ্চে প্রচুর কয়েক লক্ষ ভারতীয় মারা গেছে। সেই একই পরিস্থিতি হচ্ছে স্বাধীনতার 75 বছরে তথাকথিত অমৃত মহোৎসবে, অমৃতকালে আমাদের দেশের যুবকরা বিদেশে গিয়ে ভাড়াটে শূন্য মারা যাচ্ছে। এটা কিন্তু কোনোদিন হয়নি।
এটা কিন্তু আমাদের বলা দরকার। যারা ভারতের জগৎ সভায় ভারতের স্থান নাকি আজকে এমন উচ্চতায় পৌঁছেছে, সবই আমরা বিশ্বগুরু হয়ে গেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী কৃতিত্ব। কিন্তু আসল কথা হচ্ছে আমাদের মুখ পুরা যাচ্ছে। এই প্রথম স্বাধীনতা ৭৫ বছর পর এমন দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, আমাদের দেশের সৈনিকরা ভাড়াটে সৈন্য হিসাবে বিদেশে গিয়ে বেঘরে মরছে। এটাই বললাম। আর আয় বৈষম্য, আয় অসমতা, এটা কিন্তু পৃথিবীর মধ্যে ভারতবর্ষে আয় বৈষম্য, আয় অসমতা একটা তীব্র আকার ধারণ করেছে। কিছুদিন পূর্বে প্যারিস স্কুল অফ ইকোনমিক্স, তাদের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব, তারা একটা সারা পৃথিবীতে আয় বৈষম্য, আয় অসমতা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। একটা জিনিস আমাদের জানা যে প্যারিস স্কুল অফ ইকোনমিক্স, যার সাথে টমাস পিকেটি যুক্ত, এবং এই প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব, তাদের কাজ হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশের আয় সংক্রান্ত সমস্ত তথ্য এবং জনগণের মধ্যে আয় অসমতাটা কতটা, আয় সাম্য কতটা, আয় বৈষম্য কতটা তীব্র, কতটা মৃয়, এগুলো নিয়ে গবেষণা করে এবং তারা রিপোর্ট প্রকাশ করে। এবং তাদের রিপোর্টের অত্যন্ত গুরুত্ব আছে। সেই রিপোর্টে কিন্তু বলেছে ভারতবর্ষে ধনিক রাজ কায়েম হয়েছে, প্লুটোক্রেসি। এই রিপোর্টে আয় বৈষম্য সবসময় ছিল, স্বাধীনতার পর আয় বৈষম্য ছিল, 2014 আগে আয় বৈষম্য ছিল, আয় অসমতা ছিল। অনেকে বলবেন পুঁজিবাদের পুঁজিবাদ থাকবে, আয় বৈষম্য থাকবে, আয় অসমতা থাকবে, এটা তো একদম নিখাত সত্য, আমরা মানি। কিন্তু 2014 আগে পুঁজিবাদ ছিল, তখন আয় বৈষম্য, আয় অসমতা ছিল, এতটা তীব্র ছিল না। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিক রিপোর্টে বলেছে 2014 পর আমাদের দেশে আয় বৈষম্য, আয় অসমতা ভয়ানক তীব্রতা লাভ করেছে এবং পৃথিবীর মধ্যে আয় বৈষম্য, আয় অসমতার পক্ষে ভারত শীর্ষস্থানে। সেই কারণেই বলা হয়েছে যে ভারতবর্ষে ধনিক রাজ কায়েম হয়েছে, বিলিয়নিয়ার এম্পায়ার, এবং এটাকে তারা বলছে প্লুটোক্রেসি। এবং তারা বলছে এই আয় বৈষম্য, আয় অসমতা এমন একটা জায়গা গেছে, অবিলম্বে যদি ভারত সরকার তার আর্থিক নীতির পরিবর্তন না করে তাহলে কিন্তু একটা সামাজিক বিস্ফোরণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা কিন্তু এই মুহূর্তে ভারতের মাথাপিছু আয়ের কথা যেটা বলা হচ্ছে বেড়েছে, এর ভেতরে কিন্তু এটা কি মানে বিভক্তিকরণটা যদি দেখায়, মাথাপিছু আয়ের বৃদ্ধিতে এই মিলেনিয়ারদের ভূমিকা, যে 1%-এর কথা যেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড ইকুয়ালিটির তথ্যতে, যে ভারতের অর্থনীতির বৃদ্ধিতে সুফল পেয়েছে মাত্র 1%, তাদের আয়টা এর মধ্যে কতটুকু? তাদের আয়ের মধ্যে যুক্ত হয়েছে, এটা আমি আসছি। ভারতবর্ষে আয়ের ক্ষেত্রে অসমতা আছে। একটা বিলিয়নিয়াররা তারা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। এই ধান্দার পুঁজিবাদ বিজেপির আমলে এটা তীব্র হয়েছে। এবং এই যে পৃথিবীর কোথাও এমন বৈষম্য নেই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, উন্নত পুঁজিবাদী দেশগুলোতে এই ধরনের তীব্র আয় বৈষম্য, আয় অসমতা নেই। এটা ভারতবর্ষের ক্ষেত্রেই এটা হচ্ছে। এবং এটা কতগুলো, যেমন 2022-23 সনে দেশের মোট সম্পদের 40% ধনীতম 1% হাতে। হ্যাঁ, সেটাই। যারা সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো তার সম্পূর্ণ বিপরীত কাজটা করছেন, তার সম্পূর্ণ বিপরীত কাজ। আমাদের দেশের মোট সম্পদের 40% হচ্ছে দেশের ধনীতম 1% হাতে। আরেকটা হিসাব ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি লেভেল, দেশের মোট আয়ের 22% দেশের ধনীতম 1% হাতে। অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যার 1%, 140 কোটি, 1% কত হবে হিসাব করে আমরা নিতে পারি। সেই 1% হাতে দেশের মোট আয়ের 22%। অন্যদিকে আমাদের দেশের জনসংখ্যার শেষ সারির 50%, তাদের হাতে আছে জাতীয় আয়ের মাত্র 15%। অর্থাৎ আমাদের দেশের 140 কোটি মানুষের মধ্যে 170 কোটি মানুষের হাতে আছে মাত্র জাতীয় আয়ের 50%, জাতীয় আয়ের 15%। তাহলে কীরকম বৈষম্য? অন্যদিকে আরেকটা হিসাব আছে, দেশের 1% মানুষের গড় আয় আরেকটা হিসাব আছে, গড়পড়তা দেশের 1% মানুষের গড় আয় হচ্ছে বছরে 53 লক্ষ টাকা। আর এটা হচ্ছে গড়পড়তা ভারতীয়দের গড় আয়ের 20 গুণ। আর নিচের সারির 50% মানুষের বার্ষিক গড় আয় হচ্ছে 71,000 কোটি টাকা।
নিচের সারির 50% মানুষের বার্ষিক গড় আয় হচ্ছে 71,000 টাকা, অর্থাৎ নিচের সারির 50 মানে 70 কোটি ভারতবর্ষের ভারতীয় বার্ষিক গড় আয় 71,000। 71,000কে যদি আমরা মাসে 12 6,000 টাকার নিচে। দিয়ে ভাগ করে 6,000 টাকা দিয়ে একজন মানুষের তার পরিবারের কতটা রোজগার করা যায়, কতটা তার ন্যূনতম প্রয়োজনগুলো সংস্থান করা যায়। গ্যাস সিলিন্ডার 1200 টাকা, গ্যাস সিলিন্ডার 1200 টাকা, পেট্রোলের দাম কত, 100 টাকা। কেরোসিনের দাম কত, তাও তো 6,000 গড় আয়। এর মধ্যে যারা একদম নিচে তাদের গড় আয় দাঁড়াবে 2,000-3,000 টাকা। তো 2,000-3,000 টাকা গড় আয় দিয়ে আর তারা কী ধরনের জীবনযাপন করে, একে কি মানবিক জীবনযাপন বলা যায়? একে কি আমরা মানবিক জীবনযাপন বলতে পারি? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসার পথটা কি ছিল? আরেকটা কথা একটু যদি বলুন। মাঝের যে 40% তাদের গড় আয় হচ্ছে বছরে 1,40,000 টাকা। আর অন্যদিকে আমাদের ধনীতম 10,000, আমাদের ধনীতম 10,000 ভারতীয়, যাদের ধরাছোঁয়া আমরা পাই না, যারা ওই জামনগরে কি বলে আম্বানির ছেলের বিয়ের নাচের আসরে গিয়ে নাচে, তাদের বার্ষিক আয় হচ্ছে 48 কোটি টাকা। এই যে 10,000 ভারতীয় প্রত্যেকের বার্ষিক গড় আয় হচ্ছে 48 কোটি টাকা, তাদের এই বার্ষিক আয় একজন গড়পড়তা ভারতীয়র বার্ষিক আয়ের 23,000 গুণ। একটা ভয়ঙ্কর পিরামিডের মধ্যে আমরা বসে আছি, সেই পিরামিডের চূড়ার মধ্যে আছে সামান্য ভাগ্যবান ভারতীয়রা, আর নিচে আছে পিরামিড একদম নিচে আছে 50-90 ভাগ ভারতীয়। আর মোদির রাজত্বে এই আয় অসমতা সবচেয়ে তীব্র হয়েছে, কারণ হচ্ছে ধান্দা পুঁজিবাদ। এই কারণেই আমাদের কর্পোরেট সেক্টর মোদিকে সমর্থন করে, বিজেপিকে সমর্থন করেন, এই আয় বৈষম্য, আয় অসমতা। কারণ তারা তো আমাদের কাছ থেকে চুরি করছে, জাতীয় সম্পদ চুরি করেই তো তারা এই ধরনের আয়ের ব্যবস্থা করছে। ইলেকট্রাল বন্ডটা কি তার প্রমাণ দেয়? ইলেকট্রাল বন্ড অবশ্যই তার প্রমাণ দেয়। আয় বৈষম্য, আয় অসমতা নিয়ে সবকা বিকাশ সবকা সাথ, এই প্রশ্নের উত্তর আমাদের প্রধানমন্ত্রী দিন না, বিজেপি দল দিন না। যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্টে যে তথ্য প্রকাশিত হয়েছে, এটা তো আকাশ থেকে পড়েনি। এই রিপোর্টে তো ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্টের সাথে যদি আমরা বিভিন্ন সাম্প্রতিক রিপোর্টগুলো মিলিয়ে দেখি, বিভিন্ন এমনকি আমাদের ন্যাশনাল জাতীয় স্বাস্থ্য সমীক্ষা রিপোর্টগুলো দেখি, আমাদের দেশে 53% ভারতীয়, 53% শিশু ওজন কম নিয়ে বড় হচ্ছে। স্টান্টেড গ্রোথ বড়। কেন শিশুদের ওজন কম? পুষ্টিকর অভাব। আমাদের দেশের মায়েদের প্রায় একটা অর্ধেক এনিমিয়াতে হবে, রক্তাল্পতায় ভোগে। টিবির রাজধানী ভারতবর্ষ, প্রতি বছর টিবিতে 2 লক্ষ ভারতীয় মারা যায় প্রতি বছর। টিবির ভূগোল বিস্তার হচ্ছে, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান কোথায়? 150টি দেশের মধ্যে 115তম, অর্থাৎ খাদ্য নিশ্চয়তার পক্ষে 150টি দেশের মধ্যে 114টি দেশ আমাদের চেয়ে ভালো আছে। আমাদের দেশে আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমাদের স্থান কোথায়? বাংলাদেশ আমাদের চেয়ে ভালো আছে, শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো আছে, আমাদের পিছিয়ে আছে। এবং এগুলোকে আড়াল করার জন্য $5 ট্রিলিয়ন গল্প বলা হয়। আর $5 ট্রিলিয়ন গল্প বলার প্রশ্ন, আয়ের প্রশ্ন তো ভারত একটি মধ্যনিম্ন আয়ের দেশ। এগুলোকে তো নির্বাচনের মুখে এগুলো নিয়ে তো বিজেপি সরকার কথা বলতে চায় না। এগুলোকে আড়াল করার জন্যই তারা বেকারি, মূল্যবৃদ্ধির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, আয় বৈষম্যের প্রশ্নে, গরিব মানুষের, সাধারণ মানুষের জীবন জীবিকা নিশ্চিত করার প্রশ্নে তারা ব্যর্থ। তাদের নীতির কারণে এগুলো তীব্র হয়েছে। এইগুলোকে আড়াল করার জন্যই তারা মন্দির নিয়ে লাফালাফি করে। এগুলোকে আড়াল করার জন্যই তারা দেখবেন আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী বক্তব্যে এখন মুসলিম লীগ নিয়ে পড়ে আছেন। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে নাকি মুসলিম লীগের প্রতিচ্ছবি পাচ্ছেন। কেন এটা বলা হলো? কারণ এইটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছেন হিন্দু ভোট কনসলিডেট করার জন্য। সংখ্যাগুরু হিন্দু ভোটারদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদেরকে ভোটদানে বাধ্য করার জন্য এই কাজটা করছেন, তারা এই সাম্প্রদায়িক প্রচারে ভেসে যায়, যাতে জীবন জীবিকার প্রশ্ন সামনে না আসে। এটাও তো নির্বাচনী ইলেকট্রাল মেল প্র্যাকটিস, নির্বাচনে ভেবে করা যায় না। প্রধানমন্ত্রী তো এই কারণে মুসলিম লীগ নিয়ে পড়ে আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার উনি দিতে তৈরি নন। আমাদের খাদ্য অনিশ্চয়তার কথা বলতে গিয়ে পুরুষোত্তমদা যে কথা বলেছেন, সেই প্রসঙ্গগুলি ভারত সরকার কিন্তু স্বীকার করেন যে খাদ্যে অনিশ্চয়তা আছে, যার ফলে প্রায় 83 কোটি মানুষকে এই মুহূর্তে রেশনে চাল বিনা পয়সায়
সাপ্লাই দেওয়ার কথা ঘোষণা হয়েছে। এটাও কিন্তু কমে গেছে, এখানেও একটা জুমলা আছে। আগে এটা আরও বাড়িয়েছে, 90 কোটির উপরে যাবে। আগে 5 কিলো পেত, আরো 5 কিলো কিন্তু পেত কম দামে, অর্ধেক দামে। ওইটা কিন্তু তুলে দিয়েছে, সেটা কিন্তু বলে না। এটাও বুঝতে হবে যে কি বিকশিত ভারত, সেখানে 80 কোটি মানুষকে 5 টাকা 5 কিলো বিনামূল্যে চালের জন্য নির্ভর করতে হয়। তাদের পারচেজিং পাওয়ার কত কম। কেন কম হবে না? কারণ কাজ নেই, তো আয়ের কোনো সুযোগ নেই। ঠিক। এখন একটা বাড়িতে যদি 5 জন লোক থেকে থাকেন, এই 5 কেজি চাল দিয়ে 1 মাস কীভাবে চলবে ওনারা ঠিক করবেন। পরবর্তী সময় আমরা দেখা যাবে, আমরা নির্বাচনী ক্ষেত্রে আরও অনেক কথা হয়তো হবে, সেই নিয়ে নিশ্চয়ই আলোচনা চালাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।